স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। সারাদিন বাইরে খেয়ে ঘুরে শপিং করে তারপর বাড়ি ফেরে। তাকে মন খারাপের সুযোগটুকুই কেউ দেয় না। এভাবে দিন কাটতে কাটতে রুবাবের যাওয়ার আরও একটা মাস পেরিয়ে গেল। এখনও 5টা মাস। সময়কে কেন যে ঠেলে পার করা যায় না, কেন যে মানুষ পাখি হতে পারে না। পাখি না হয় না হোক, অলৌকিক শক্তি থাকলেও তো হতো চুপিসারে গিয়ে প্রেয়সীকে বুকে জড়িয়ে নিত। এভাবে আরও কিছুদিন পর ঐশ্বর্য সবাইকে অবাক করে দিয়ে পুনরায় তার কাজে মুভ অন করলো। বর্তমানে শুদ্ধের সঙ্গে তার ল্যাবে কাজ করছে ঐশ্বর্য। মাস তিনেক পরের ঘটনা। সামনে নির্বাচন বিধায় একটু বেশি ব্যস্ত সময় কাটছে সায়নের। কখন ফেরে কখন যায় বলা মুশকিল। কদিন যাবৎ বাড়িতেও খাওয়া দাওয়া করে না। সারাদিন পড়ে থাকে পার্টি অফিসে, নতুবা শুদ্ধের ভাড়া নেওয়া সেই ফ্ল্যাটে। বর্তমানে ওখানে তার দলের ছেলেপুলেরা থাকে। নির্বাচনকে সামনে রেখে ছেলেপুলে নিয়ে প্ল্যান অনুযায়ী এগোচ্ছে সে। ভোট আদায় করতে যা করা লাগে করছে, কারণ এ শহরে মেয়র হবে, জনসাধারণের পাশে দাঁড়াবে, নিজের শহরকে নিজের মতো করে সাজাবে, এ শহরের নানান পেশার মানুষের ভোগান্তি কমাবে। তবে যেভাবে ভাবছে সেগুলো বাস্তবায়ন করতে আরও পথ হাঁটতে হবে। তার আগে তাকে বিপুল ভোটে জিততে হবে। জেতার জন্য মানুষের কাছে যেতে হবে, তাদের মন জয় করতে হবে। মন জয় করলে না ভোট পাবে সে, কিন্তু এগুলো এত সোজা না। সে যেভাবে দাপটের সাথে এ অবধি এসেছে, তাতে প্রতি ধাপে ধাপে অনেক শত্রু বাড়িয়েছে। আর বাংলা প্রবাদে আছে, দৃশ্যমান শত্রুর থেকে গোপনের শত্রু বেশি ভয়ঙ্কর। কিন্তু চৌধুরীর পুত্ররা বুঝলে তো, তারা তো ভয় পায় না, বরং সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এতদিন যেভাবে দাপিয়ে দেখিয়ে বেরিয়েছে এখনও তাই। কিন্তু মনে রাখা উচিত, শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই। শত্রু ক্ষমতাবান না হলেও শত্রু, আর শত্রুর কাজ বিধ্বংসী থাবা মারা। তারা মূলত থাকে সুযোগের অপেক্ষায়, আর সুযোগ পেলেই বিষ দাঁত বসিয়ে বিষটুকু ঢেলে দেয়। আর এর জলজান্ত উদাহরণ হিসেবে আবু সিদ্দিকের কথাই ধরা যাক। রাজনৈতিক ক্ষমতা হারিয়ে তার অবস্থা এখন ডোরাসাপের মতো, না আছে বিষ দাঁত আর না বিষ, তবুও ফনা তুলতে ছাড়ছে না সে। পূর্বের মতো এখনও সায়নকে অপদস্থ করার ধান্দায় আছে। সায়নও জেনে বুঝে হাসি মুখে সহ্য করছে, কারণ ওই মানুষটার হাত ধরে রাজনীতির মাঠে পা রেখেছিল, অনেক কিছু শিখেছিল। কেন জানি কৃতজ্ঞতা বোধ থেকে বারবার ছাড় দিচ্ছে। কিন্তু কিন্তু তার ধৈর্য নির্ভর করে মুডের উপর। এখন ছাড় দিচ্ছে, লিমিট ক্রস করলে তাকেও ক্রস সময় লাগবে না তার। রাজনৈতিক অবস্থা দেখে এ বছর সাধারণ মানুষজনও নির্বাচন নিয়ে চিহ্নিত। আর সময় এগোচ্ছে, একের পর এক ঝামেলা হচ্ছেই। একদল পাতি নেতা ইচ্ছে করে অশান্তির সৃষ্টি করছে, নিজেরা ঝামেলা করে এর গায়ে দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। আর লোকমুখে শোনা যাচ্ছে মেয়রের পদে দাঁড়াচ্ছে 3 জন। তারা হলো শাহরিয়ার সায়ন, রবিউল কাউসার, কনক আলী। এই কনক সিদ্দিকের সাবেক সহকারী, বেশ কিছুদিন দেশের বাইরে থেকে ফিরেছে নির্বাচন করার আশায়। সায়নের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে নিজ কাজে ব্যস্ত। তবে তার মাথা ব্যথার কারণ হতে যাচ্ছিল অর্কের বাবা। যদি উনি উপরমহল থেকে আসা লোভনীয় অফারে নির্বাচনে দাঁড়াতেন, শুধু সায়নকে থামানোর জন্য একদল ওনাকে অফার করে যাচ্ছিল, বিনিময়ে ওনাকে শুধু সায়নের বিপক্ষে নির্বাচনে দাঁড়াতে হবে, কারণ তাদের মতে বর্তমানে সায়নের দল ভারী। অর্কের বাবা নির্বাচনে দাঁড়ালে পারিবারিক চাপ কিংবা বোনের সংসার বাঁচাতে সায়নকে থামতেই হবে। সবাই জানে চৌধুরী পুত্ররা বোনদের জন্য কলিজা কেটে দিতে প্রস্তুত। কিন্তু আশার কথা, অর্কের বাবা কোনোভাবেই রাজি নন রাজনীতিতে জড়াতে। উনি বরাবরই শান্তিপ্রিয় মানুষ। এসব ঝামেলা এড়াতে সুযোগ বুঝে ওনারাও দেশ ছেড়েছেন গতকাল মধ্যরাতে। নতুন আত্মীয়দের সঙ্গে ঠোকাঠুকির ইচ্ছে নেই ওনাদের। ওনাদের দেশ ছাড়ার ঘটনা জানার পর শারাফত চৌধুরী সায়নকে ফোন করে ডাকলেন, এক টেবিলে বসে খেলেন। ওনার অভ্যাস, খাওয়ার আগে ছেলেদেরকে বকাবকি করেন না, যত বকাবকি করার খাওয়ার পর। আজও তিনি তাই করলেন।
খাওয়ার পর সায়নকে নিজের পাশে বসিয়ে সুন্দর করে বুঝালেন রাজনীতির মধ্যে না জড়াতে, আলাদা অফিস করে দিবেন, নিজের হাতে কাজও শিখিয়ে দিবেন, তবুও যেন এসবে না জড়ায়। আগে একা ছিল, এখন স্বর্ণের কথা ভাবতে হবে। এখন দুজন, আগামীতে তিনজন হবে। একটা পরিবারকে সুস্থ পরিবেশ দিতে হলে এসবে জড়ানো যাবে না। পূর্বের কথা বাদ, এখন সরে আসুক। রাজনীতি করলে কারো ভবিষ্যৎ সুন্দর হয় না, বরং দিন শেষে যা হয় তা হলো অপমৃত্যু। এক গালে হাত রেখে সায়ন বাবার কথা মন দিয়ে শুনল, ভাবল, তারপর হাত ছেড়ে স্বর্ণকে কাছে ডাকলো। তারপর সবার সামনে জিজ্ঞাসা করল, আমাকে নিয়ে বা আমার কাজ নিয়ে তোর কোনো সমস্যা আছে? ভেবে বল। হঠাৎ এই কথা? যা জানতে চাচ্ছি উত্তর দে। রাজনীতি করো জেনে বুঝেই তো সম্পর্কে জড়িয়েছিলাম, নতুন করে কোনো সমস্যা দেখছি না। তাছাড়া সবাই যদি সাধারণ পেশা বেছে নেয় তাহলে রিস্কগুলোকে নেবে। ভবিষ্যতের কথা যদি বলো তাতেও সমস্যা নেই, কারণ খুব বেশি হলে বিধবা হব, এছাড়া আর কিছু না। কাটার পথে হাঁটতে গেলে কাটার ভয় পাওয়া কি সাজে? সাজে না। ক্যারি অন। স্বর্ণের অকপটে বলা কথায় সকলে ভুলে গেল। সায়ন ঠোঁটে হাসি নিয়ে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল তার স্বর্ণ কোমলের দিকে। অগাধ বিশ্বাস ছিল তার স্বর্ণ এমনই জবাব দেবে। তাছাড়া তাকে যদি জিজ্ঞাসাও করা হয়, চৌধুরী বাড়িতে কেউ তোমার মন পড়তে পারে, গর্ব করে দম্ভ নিয়ে সিনা টান করে বলবে তার ভাই শুদ্ধ আর সহধর্মিণী স্বর্ণ তার মন পড়তে পারে। এরা দুজন সঙ্গে থাকলে সে দুর্গম পথও অতিক্রম করতে পারবে। শারাফত চৌধুরী আর কিছু বলতে পারলেন না দেখে উঠে চলে গেলেন। সায়ন ও কনকের ফোন কল পেয়ে স্বর্ণকে ফ্লাইং কেস ছুঁড়ে বেরিয়ে গেল। পার্টি অফিসের কাছে যেতেই দেখলো আজম সহ বেশ কজন ছেলেপুলে স্টাম্প হাতে দাঁড়িয়ে আছে, রবিউলকে নাকি মেরে ধরে খোঁড়া করবে। সায়নকেও বুঝলো রবি কিছু একটা করেছে যার কারণ আজম রেগে গেছে। সে পুরো ঘটনা শুনে বুঝলো রবি নাকি শাওনের নামে মিথ্যা কথা রটাচ্ছে। শাওন স্বর্ণ নাকি আকাম কুকাম করতে গিয়ে ধরা পড়েছে, তাই বাড়ির লোকরা তাড়াহুড়া করে তাদের বিয়ে পড়িয়েছে। এমন আরও নোংরা কথা। সব শুনেও শাওন আপাতত মাথা গরম করলো না, তবে ছেলেদের শান্ত হয়ে বসতে বলল। তারা বসলে সে বলল, আলোচনা থেকে সমালোচনার সৃষ্টি। আমাদের সংস্পর্শে তিন ধরনের মানুষের বসবাস। একদল যতক্ষণ না স্বার্থ ফুরাবে ততক্ষণ জানের বন্ধু, এরপর স্বার্থ ফুরালে পাখি ফুরুত। দ্বিতীয় দল যতক্ষণ তোর হাতে ক্ষমতা থাকবে ততক্ষণ তেল মেরে ফুলিয়ে রাখবে, এরপর ক্ষমতার দাপট শেষ, তারাও উধাও। সর্বশেষ যে দলটার কথা বলবো এরা হচ্ছে সবচেয়ে বেশি নেমো খারাপ। এরা প্রথমে ছায়াসঙ্গী হয়ে কাছে ঘেসবে, মিশবে, বিশ্বাস অর্জন করবে, একসাথে থাকবে, খাপিয়ে ঘুরবে, আবার সুযোগ বুঝে অন্য কোথাও গিয়ে ঠিকই সমালোচনার ঝড় তুলবে। বোঝার উপায়ই রাখবে না। এ সেই ব্যক্তি যে শুভাকাঙ্ক্ষী সেজে এতদিন তোরই ঘাড়ে বসে তোর গাছের কাঁঠাল ভেঙে খেয়ে আবার তোরই গায়ে বমি করছে। এইটুকু বলে সায়ন থামলো। প্যান্টের পকেট থেকে চুইংগাম বের করে চিবাতে চিবাতে এদিক ওদিক তাকালো। আজম মন দিয়ে কথা শুনলো, তারপর বলল, কিন্তু যা করি নাই তাই নিয়ে কথা কেন হইব ভাই? আমরা গরিব। আজমকে থামিয়ে দিল সায়ন। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, সমালোচকের কাজ সমালোচনা করা। তুই যতই ভালো কাজ করিস তারা তো সমালোচনা করবে। তার মূলত আসেই খুঁত ধরতে। যখন খুঁত পাবে না তখন অতীত থাবা বসাবে, দুর্বলতা খুঁজবে, দুর্বলতার ধার ধরে তোকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু কিন্তু এদের পাত্তা দেওয়া যাবে না। পাত্তা দিলে এতদিনের টার্গেট লক্ষ্যচ্যুত। তাহলে কি করব ভাই? কি করবে? হুম, এ কথা বলতে বলতে সায়ন এবার আজমের সামনে দাঁড়ালো, বলল, ঠিক এভাবে আমার মতো প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়াবি, চোখে চোখ রেখে একল দৃষ্টিতে তাকাবি, তারপর বাম হাত তার চোখের সামনে তুলে মধ্যম আঙুল দেখিয়ে বলবি, মাঠ প্রস্তুত, এসো খেলবো। মাঠ আর ঘাট সিদ্ধান্ত তোমার, বাট খেলা হবে। সায়নের কথা শুনে এতক্ষণ যারা রাগে ফুঁসছিল তারাও হেসে ফেলল। সিরিয়াস মুহূর্তে হাসিয়ে ছাড়ে এলো। সত্যি বলতে ঠিক এই কারণে তারা শাহরিয়ার ভাইকে এত পছন্দ করে, ভালোবাসে। এদিকে অর্কের বাবা মা চলে যাওয়ায় বাড়িটা ফাঁকা। এত বড় বাড়িতে প্রাণ বলতে শখ আর অর্ক। পরীক্ষার পর বেশ কিছুদিনের ছুটি পেয়েছে সব, তাই আজ যাবে চৌধুরী নিবাসে।
গতরাতে অর্ক বাড়ি যাওয়ার কথা বলার পর থেকে ভীষণ খুশি সে। যতই বাপের বাড়ি কাছে হোক, এক শহরে হোক, কেন জানি বাড়ি যাওয়ার কথা উঠলেই মন ভালো হয়ে যায়। ইচ্ছে করে বলা মাত্রই ছুটে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়তে, মাকে জড়িয়ে ধরে মায়ের শরীরের স্নেহময়ী মমতাময়ী প্রিয় গন্ধটা নিঃশ্বাসের সঙ্গে টেনে নিতে। কিন্তু সেটা তো আর সম্ভব না। তবু আফসোস নেই, কারণ ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছে। কিছু বলার আগে সব কিছু পেয়ে যায়, সেটা হোক খাবার দাবার, পোশাক আশাক কিংবা প্রসাধনী। তাকে মন খারাপ করে থাকতে দেখলে শ্বশুর শাশুড়িও লেগে পড়ে মন ভালো করতে। কাছে টেনে পাশে বসিয়ে হাসির গল্প শোনান, কি খাবে কি পছন্দ সেসবেও খেয়াল রাখেন। এর কারণ হচ্ছে বাড়িতে বয়সের দিক থেকে সবার ছোট শখ, তাও বাড়ির একমাত্র পুত্রবধূ। খুব পছন্দ করে তাকে বউ করে এনেছে তার শ্বশুর শাশুড়ি। এজন্য বোধহয় ভালোবাসাতে কমতি রাখেন না। তবে ওনারা ভালোবাসলেও এ বাড়িতে আসা যার হাত ধরে এসেছে সে এখনও মানুষটা অনেক পিছিয়ে আছে। তার উপর আজকাল ব্যস্ত সময় পার করছে। সকালে নাস্তা করে বের হয়, সারাদিন পর রাতে এসে কোনো মতে খেয়ে একটু রেস্ট করে চলে যায়। সময় দিতে না পারায় সরিও বলে। তার খারাপ লাগলেও হাসি মুখে মেনে নেয়, কারণ শুদ্ধকে দেখে জানে একজন সায়েন্টিস্ট কেমন হয়, তাদের সময় কিভাবে কাটে। সে অবশ্য কথা দিয়েছে একটু ফ্রি হলে তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবে। ছুটির কদিন বাড়ি থেকে ঘুরে এলে তার ভালো লাগবে। তাই প্রতি মহাশয়ের কথায় আজকে যাচ্ছে বাবার বাড়ি। অবশ্য অর্ক নিজেই ড্রপ করে দিবে জানিয়েছে। বেশ কদিন পর বাড়িতে যাচ্ছে, তাই ভাবলো নাড়ু বানিয়ে নিয়ে যাবে। সাম্য, সৃজন, শীতল খুব নাড়ু পছন্দ করে। বাড়িতে পা রাখতে না রাখতে আগে জিজ্ঞাসা করবে, আপু, নাড়ু আনোনি? তারপর শুরু হবে হাতাহাতি, কাড়াকাড়ি, একচোট মারামারি হলেও হতে পারে। ভাই বোনদের কথা মনে করে হাসলো। তারপর কাজ গুছিয়ে গেল রেডি হতে। চুলে চিরুনি চালাতে চালাতে দৃষ্টি পড়ল আয়নার প্রতিবিম্বের দিকে। তার ঠোঁটের কাছটা একটু সামান্য ফুলে আছে। ঠোঁট থেকে দৃষ্টি সরিয়ে তাকালো ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। পানির শব্দ আসছে, অর্ক শাওয়ার নিচ্ছে। শাওয়ারের কথা মনে হতেই সে লজ্জায় লাল হয়ে গেল। মিটিমিটি হাসলো, কেন জানি মন থেকে সরাতে পারে না সেদিনের সেই ঘটনা। আসলে ঘটনাটা ওদের বিয়ের 2 সপ্তাহ পরের ঘটনা। সেদিন সকালে ওরা শাশুড়ি ও বৌমা মিলে নাস্তা তৈরি করছিল। সে শাশুড়ির পাশে দাঁড়িয়ে ডিমের খোসা ছাড়াচ্ছিল। তখন তার শাশুড়ি ফল কাটতে কাটতে বললেন, বিয়ে আজ 2 সপ্তাহ, এতগুলো দিনে একদিনও চুল ভেজা দেখলাম না। কোনো সমস্যা? সমস্যা হলে বল, আমি বলছি না আমাকে আগে ফ্রেন্ড ভাববে, তারপর শাশুড়ি। উনি আসলে কি বোঝাতে চেয়েছেন বুঝতে কষ্ট হয়নি তার। কি বলবে, কি বলা উচিত বুঝতে না পেরে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এরপর কাজের বাহানায় কোনো মতে পালিয়ে বেঁচেছিল। সেদিনের পর আকার ইঙ্গিতে আরও কিছু বলতেন, ছেলের সঙ্গে প্রেম করতে পরামর্শ দিতেন। সেসব বলতে গিয়ে নিজেও হো হো করে হেসেছেন। কোনো মতে হাসি থামিয়ে পুনরায় বুঝিয়েছেন সহজ হতে। এদিকে ওনার ছেলে ভদ্র মহাশয় বইয়ের প্রতি সব রকম খেয়াল থাকলেও আগ বাড়িয়ে কাছে আসে না। তাহলে মেয়ে হয়ে সে কীভাবে এগোবে? কিন্তু শাশুড়ির এমন কথা শুনলে লজ্জায় কুঁকড়ে গেলেও কিছু বলতে পারে না। তাই একদিন বুদ্ধি করে সকালে গোসল সেরে বের হতেই অর্কের মুখোমুখি পড়ে। সে ভেবেছিল অর্ক এখন উঠবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে ততক্ষণে অর্ক উঠে ভ্রু কুঁচকে তাকিয়েছিল। ধরা পড়ে থতমত খেয়ে কিছু বলার শব্দ খুঁজে পাচ্ছিল না। তাকে লজ্জায় লাল হতে দেখে অর্ক কিছু একটা আন্দাজ করেছিল। নিজেও মিটিমিটি হাসতে হাসতে বলেছিল, কিছু বলেছে তাই না? না না, তেমন কিছু না। বুঝেছি, তবে তুমি পারমিশন দিলে তোমাকে সাহায্য করতে পারি। কি সাহায্য? তুমি চাইলে রোজ সকালে তোমার ফরজ গোসলের কারণ হতে পারি। অর্কের মুখে কথা শুনে তার ইচ্ছে করছিল মাটির নিচে ঢুকে যেতে। তারপর থেকে অর্ক সুযোগ পেলেই একটু একটু দুষ্টুমি করত।
কখনো কখনো লজ্জা দিয়ে খুব হাসতো। তারপর কিভাবে কিভাবে যেন সম্পর্কটা সহজ হয়ে এলো। একটু একটু করে মানুষটাকে বেশ ভালো লাগতে শুরু করলো। তার যত্ন, আগলে রাখা, ছোটোখাটো ব্যাপারে খেয়াল রাখা, সব মিলিয়ে দুর্বল হতেই হলো। এভাবে আরও কিছুদিন পর এক রাতে হঠাৎ গভীরভাবে ছুঁয়ে দেওয়ার আবদার করলো। লজ্জায় মরিমরি হলেও সে বাধা দেয়নি। অতপর ভালো লাগায় ভালোবাসায় দিনগুলো কাটছে। আরে শীতলেরা নিচে এত রোদের মধ্যে এখানে কেন? বাড়ি যাবে না? হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতল। পরনে কলেজ ড্রেস, কাঁধে কলেজ ব্যাগ, হাতে আধখাওয়া কোন আইসক্রিম। সে আপাতত দাঁড়িয়ে আছে ফটোস্টাটের দোকানের সামনে। কিছু নোট ফটোকপি করতে হবে। পাশে দাঁড়ানোই মানুষটাকে চেনে সে। অনেক আগে লোকটাকে শান ভাইয়ার সঙ্গে দেখেছে। তবে নামটা বোধহয় কনক নতুবা রনক। এই দুদিন নখের ভেতরে যে কোনো একটা নখ হবে তা শিওর। সে যে নাম গুলিয়ে ফেলেছে বুঝতে দিল না কনককে। কেউ কিছু জিজ্ঞাসা করলে জবাব দেওয়াটা ভদ্রতা, তাই সুন্দর করে জবাব দিল, এই তো এই নোটগুলো ফটোকপি করে চলে যাব ভাইয়া। ও আচ্ছা শীতল, তোমার ফ্রেন্ড কেয়ারা না কি যেন নাম, ওই কই? ওকে দেখি না কেন? ওর খোঁজ জানো? কিয়ারার কথা ওঠায় ধপ করে শীতলের হাসিটুকু মুছে গেল। ছোট্ট করে উত্তর দিল, না। আমি জানি, তবে জানতে চাইলে সাইডে এসো। সব কথা সব জায়গায় বলা যায় না। এ কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকালো। তারপর কনকের পিছু পিছু এক সাইডে দাঁড়ালে কনক শুরু থেকে পুরো ঘটনাটুকু শীতলকে জানালো। সব শুনে শীতলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পর মুহূর্তে ওর মনে হলো এ লোকটা মিথ্যা বলতে পারে, হতেও পারে অন্য কোনো চাল। তাই সব শুনেও সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে চুপ দেখে কনক পুনরায় জানালো কিয়ারার কথা নাকি শুদ্ধ সায়ন আগে থেকে জানতো, ইচ্ছে করে তাকে জানায়নি। সে মিথ্যা বলছে না। বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে যেন সায়নকে জিজ্ঞাসা করে। এ কথা শুনে শীতল যেন বাখারা হয়ে গেল। যদি এটা সত্যি হয় তবে ইয়াসিন নামক লোকটাকে যতটুকু ঘৃণা করতো তার থেকে 10 গুণ বেশি ঘৃণা করবে। কারো মৃত্যু কামনা নাকি করতে নেই, কিন্তু এ লোকটার জন্য আল্লাহর 30টা দিনই সে মৃত্যু কামনা করবে। এর আগে তাকে শায়নের মুখোমুখি হতে হবে। মনে মনে এসব ভেবে শীতল আর দাঁড়ালো না। হাতের আইসক্রিম ছুঁড়ে কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হলো। কোনো মতে রিকশায় উঠে ঝরঝর করে কেঁদে ফেলল। তার অশ্রুভর্তি চোখের তারায় ভেসে উঠল প্রিয় বান্ধবীর হাসি মাখা মুখ, ভেসে উঠল কত শত জমানো স্মৃতি। তার জন্য কিয়ারার এ হাল মানবে কিভাবে সে? কিভাবে সইবে এই কঠিন সত্য? ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড়ঝাপটা সামলাতে গিয়ে শীতলের পড়াশোনার নাজেহাল অবস্থা। আগে পড়াশোনায় মোটামুটি যেমন ছিল, বর্তমানে আরও শোচনীয় অবস্থা। তার উপরে এখন কলেজে আসতেও ইচ্ছে করে না। এলে একাকিত্ব যেন তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে। প্রিয় বান্ধবীকে পায় না, মনে জমে থাকা কথাগুলো বলতে পারে না। দুষ্টুমির ছলে কিয়ারাকে হুমকি দিয়ে ক্লাস ফাঁকি দিতে পারে না। তাদের ক্লাসের অন্য বন্ধুরা যখন দল বেঁধে হাসাহাসিতে মেতে ওঠে, সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। এক সময় তো ওরাও এভাবেই মেতে থাকতো। ক্লাসে কথা বলার অপরাধে কতবার শাস্তি পেয়েছে তার হিসেব নেই। বাড়িতে ভালো কিছু রান্না হলে কিয়ারা তার জন্য নিয়ে আসতো। সেই খাবার সে স্যারের চোখ এড়িয়ে ক্লাসে শেষ করত। তার কাণ্ডে কিয়ারা হেসে খুন হতো। দুজন মিলে চুরি করে এখানে ওখানে চলে যেত। বাজি ধরে তার পছন্দের ভেলপুরি খেত। যেই হারতো কাচের চুড়ি কিনে দিতে হতো। কিয়ারা কাচের চুড়ি খুব পছন্দ করত। তার নাকি কাচের চুড়ির রিনিঝিনির শব্দ মন ভালো হয়ে যেত। যেদিন থেকে এ কথা জেনেছে মাঝে মধ্যে ইচ্ছে করে হারতো সে। হারার অজুহাতে অনেক চুড়ি কিনে দিয়েছে তাকে। শুদ্ধের আনা কত জিনিস দিয়েছে, একই রকমের ড্রেসও আছে তাদের। ভেবেছিল ঈদের মধ্যে পার্লারে গিয়ে একই রকমভাবে চুল কাটবে, কিন্তু হঠাৎ সব এলোমেলো হয়ে গেল। প্রতিটা মুহূর্তের কথা তার মনে আছে। মনে আছে তাদের
ফ্রেন্ডশিপের প্রথম দিনের কথা, শুধু স্মৃতি রেখে আসত মানুষটা হারিয়ে গেছে। তার কথা ভাবতে গেলেই দু চোখ চাপিয়ে অঝরে জল পড়তে থাকে, বুকের ভেতরটা যন্ত্রণায় হাহাকার করে ওঠে। ইচ্ছে করে গালাগাল করে পরক্ষণেই ওকে জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদতে, কিন্তু কোথায় পাবে ওকে? কোথায় হারিয়ে গেল মেয়েটা? সে যতটুকু জানতো, কিয়ারা মনে মনে রুবাবকে পছন্দ করত। আকার ইঙ্গিতে বারবার জিজ্ঞেস করত রুবাব কবে আসবে, এলে কতদিন থাকবে। বুঝতো প্রিয় বান্ধবীর মনের কথা। তারও খুব ইচ্ছে ছিল রুবাবের সঙ্গে কিয়ারার কিছু একটা হোক, কিন্তু ঐশ্বর্যের কথা জানার পর সে আর এগোয়নি। রুবাব অন্য কারোর সাথে জড়িয়ে আছে জানলে কিয়ারা কষ্ট পাবে ভেবে আগ বাড়িয়ে কিছু বলেনি। এমনকি এ কারণে কিয়ারাকে বাড়িতে ডাকা কমিয়ে দিয়েছিল। ভেবেছিল সুযোগ বুঝে সব বুঝিয়ে বলবে, কিন্তু সেই সুযোগ আসার আগে মেয়েটা নিখোঁজ হয়ে গেল। সে এমনভাবে হারালো, জানিও গেল না কোথায় গেল, কেন গেল। তবে সে মন থেকে দোয়া করে একবারের জন্য হলেও যেন কিয়ারার দেখা পায়, কারণ তার কাছে অনেক কিছু জানার বাকি আছে। ব্যথিত মনে এসব ভাবতে ভাবতে শীতল ক্লাস শেষ করলো। নিজের হাতে নোট লিখতে গিয়ে আবারও তার কিয়ারার কথা মনে পড়ল। ও থাকলে অনায়াসে সব লেখা ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া যেত। একটাবার দেখা হোক, এইসব খাটুনির শোধ অবশ্যই নেবে। কিয়ারাকে বকতে বকতে সে কিছু নোট লিখলো, আর কিছু নোট ফটোকপি করার দরকার। বেশিরভাগই চিত্র, যেটা হাতে আঁকা আপাতত সম্ভব নয়। তাই সাথী নামের মেয়েটিকে নিয়ে রাস্তার ওপাশে গেল শীতল। ফটোকপির দোকানের সামনে অনেক ভিড় দেখে সাথী জানালো আজকে থাকুক, কালকে দিলেই হবে। সে বাসে যাতায়াত করে, বাসে গিয়ে ফেরিতে করে নদী পার হয়ে তারপর বাড়ি। বাস মিস হলে মুশকিল হয়ে যাবে, এ কথা বলে সে চলে গেল। শীতল ভিড় কমার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। পাশের দোকান থেকে আইসক্রিম কিনলো। আইসক্রিম খেতে খেতে ছাউনির নিচে এসে দাঁড়াতেই ব্যাগের ভেতর ফোনটা ভাইব্রেট হয়ে উঠল। ফোন বের করে স্ক্রিনে শুদ্ধ নামটা দেখে ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি ফুটে উঠল। কল রিসিভ করে গলার স্বর বদলে বলল, মিসেস শোয়েব স্পিকিং, হু আর ইউ? শীতলের কথা শুনে ওপাশে শুদ্ধ মুচকি হাসল। সেও কণ্ঠস্বরে গাম্ভীর্য মিশিয়ে পাল্টা জবাব দিল, ও, তা কাকে চাই আপনার? আপাতত আমার বউটাকে চাচ্ছিলাম। ক্লাস শেষ হয়েছে? কলেজের সামনে ফটোকপির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। শুদ্ধের কণ্ঠ এবার কিছুটা সতর্ক শোনালো। ওখানে কেন? পাশের চায়ের দোকানে তো বখাটে ছেলেপেলেদের আড্ডা থাকে। ওখান থেকে সরে দাঁড়া, আমি নিতে আসছি। শুদ্ধ আসছে শুনে শীতল ভীষণ খুশি হলো। মিটিমিটি হেসে বলল, থাকলে থাক, আমাকে কিছু বলার সাহস কারো আছে নাকি? আমি হলাম শাহরিয়ার সায়ন, মানে হবু মেয়রের বোন। আমাকে কিছু বললে আমার ভাই না ডন খেয়ে দেবে। এ কথা শুনে শুদ্ধ হেসে ফেলল। গায়ে থেকে অ্যাপ্রন খুলতে খুলতে বলল, তা তো খাবেই। ডাকাত ভাইয়ের ডাকাত বোন বলে কথা। সাইডে দাঁড়া, এক্ষুনি আসছি। আসুন। ফোনটা কেটে দিয়ে শীতল গলে যাওয়া আইসক্রিমে একটা বড় কামড় বসালো। দোকানের দিকে তাকিয়ে দেখলো ভিড় এখনো কমেনি। আজই কেন সবার ফটোকপি করার ধুম পড়ল কে জানে। তবে এখন আর তার তাড়া নেই, শুদ্ধ তো আসছেই। এ কথা ভেবে ডানে ঘুরতেই নিজের নাম শুনে বামে ঘুরে তাকালো শীতল। পাশে দাঁড়ানো পুরুষটার স্থির দৃষ্টি ঠিক তার দিকে। তবে উনি আর কি বলেছে শুনতে পায়নি সে। শুনতে পায়নি বুঝে লোকটি পুনরায় বলল, বললাম শীতল রানী যে এত রোদের মধ্যে এখানে কেন, বাড়ি যাবে না? লোকটি এই কথা বলে তার আপাদমস্তক দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। সূক্ষ্ম নজরে পরখ করল ফুটফুটে ফুলের মতো সুন্দর মেয়েটাকে। রোদের তাপে ফর্সা গাল দুটো লালচে হয়ে উঠেছে, ঠোঁটজোড়া যেন রক্তিম আভা ছড়াচ্ছে। পরনে কলেজ ড্রেস, মাথায় হেজাব, কাঁধে কলেজ ব্যাগ, আর হাতে ধরা আধখাওয়া আইসক্রিম। এ মেয়েটার জন্য ইয়াসিরের মতো পাষাণ পুরুষটার মন ফেসেছে। বেচারা দেবদাস হয়ে বর্তমানে কোন গর্তে মুখ লুকিয়েছে কে জানে। যে আগে দাপট দেখিয়ে বেড়াতো সেই মাফিয়া কিং বর্তমানে নাকি ভেজা বিড়াল। ভালোবাসা মানুষকে কতটা বদলে ফেলে ভাবা যায়। এদিকে শীতলও তার পাশে দাঁড়ানো লোকটাকে চিনতে পারল। অনেক আগে সে সায়ন ভাইয়ার সঙ্গে একে দেখেছিল। সম্ভবত ভাইয়ার রাজনৈতিক দলের কেউ হবে।
কিন্তু নামটা যেন কি কনক নাকি রনক, এই দুই নকের কোনো একটা হবে তা নিশ্চিত। নামটা পুরোপুরি মনে না পড়লেও সেটা বুঝতে দিল না। এত বড় মানুষকে নাম জিজ্ঞাসা করা অভদ্র হয়ে যাবে কি না, তাছাড়া এই লোক কেন এসেছে তাও তো জানে না, তাই চুপ করে রইল। পরে আবার ভাবলো কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেওয়া এক প্রকার সৌজন্যবোধ, তাই সে সুন্দর করে জবাব দিল, এই তো ভাইয়া, নোটগুলি ফটোকপি করে চলে যাব। শীতলকে একা পেয়ে কনক এবার কিছু ভাবলো, কথার ছলে বলে বসলো, ও আচ্ছা শীতল, তোমার ফ্রেন্ড কেয়ারা না কি যেন নাম ওই কই? ওকে তো আর দেখি না, কোনো খোঁজ জানো ওর? কিয়ারার নাম শুনতেই শীতলের মুখের হাসিটুকু নিমিষেই মিলিয়ে গেল। ছোট করে উত্তর দিল, না, বিয়ে হয়ে গেছে নাকি? তাও জানি না। যোগাযোগ হয় না? না। শীতলের বিবর্ণ মুখ দেখে যা বোঝার বুঝেনি কনক। মনে মনে একটা কুটিল হাসি হেসে সায়নকে এক চোট গালি দিয়ে এবার নিজের মোক্ষম টোপটা ফেলল। সতর্ক দৃষ্টিতে চারপাশটা দেখে নিয়ে গলার স্বর নামিয়ে বলল, আমি জানি ও কোথায়, তবে বিস্তারিত জানতে চাইলে একটু আড়ালে এসো। সব কথা তো আর রাস্তার মাঝখানে বলা যায় না। তাছাড়া আমি যা বলবো এগুলো বেশ গোপনীয় ব্যাপার। আশা করি কথাগুলো তোমার আর আমার মধ্যে থাকবে। এ কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকালো। কৌতূহলী হয়ে কনকের পিছু পিছু কিছুটা আড়ালে গিয়ে দাঁড়ালো। কনক শুরু থেকে কিয়ারা কিভাবে কিডন্যাপ হয়েছিল, তারপর সুইসাইড করে মৃত্যুর ঘটনা সব খুলে বলল। বাদ গেল না বুড়াকের করা শারীরিক মানসিক নির্যাতনের কথা। তবে যা সত্য তার সঙ্গে আর একটু ঝাল মশলা যোগ করতেও ভুলল না সে। সব শুনে শীতলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাখারা হয়ে তাকিয়ে রইল, থরথর করে কাঁপতে লাগলো। পর মুহূর্তেই ওর মনে হলো এই লোক মিথ্যা বলতেও পারে, তাকে বোকা বানাতে অন্য চাল হতে পারে। এ কথা ভেবে সে রাস্তার দিকে তাকালো। মনে পড়ে গেল এর আগে সে কিডন্যাপ হয়েছিল, কিন্তু এখন রাস্তায় অনেক মানুষ। আর যাই হোক, এ লোকটা কিডন্যাপ করতে পারবে না। তবে যা যা শুনলো জবাবে কিছু বলার ভাষা খুঁজে পেল না। তার পাশে একটা হিজল ফুলের গাছ, গাছটা ধরে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তাকে চুপ থাকতে দেখে কনক বুঝলো তীরটা জায়গা মতো লেগেছে। তাই আর একটু খোঁচাতে পুনরায় জানালো কিয়ারার এই পরিণতির কথা শুদ্ধ আর সায়ান আগে থেকেই জানতো, কিন্তু তারা ইচ্ছে করে তাকে জানায়নি। এটা তার অন্যায় করেছে, অন্তত মৃত মুখ দেখার সুযোগ করে দিত, তাও করেনি। এখন দেয়ালে কপাল ঠুকলেও লাভ হবে না। শীতল মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। তখন কনক গলা খাকারি দিয়ে জোর দিয়ে বলল, সে একটুও মিথ্যা বলছে না। তার কথা বিশ্বাস না হলে যেন বাড়ি গিয়ে সরাসরি সায়নকে জিজ্ঞাসা করে। সায়ন নিশ্চয়ই তাকে মিথ্যা বলবে না। এ কথা শুনে শীতল যেন বাকহারা হয়ে গেল। যদি এটা সত্যি হয় তবে ইয়াসিন নামক লোকটাকে সে আগে যতটুকু ঘৃণা করত, এখন তার চেয়েও 10 গুণ বেশি ঘৃণা করবে। বড়মা বলেন কারো মৃত্যু কামনা করতে নেই, খারাপ কামনা করতে নেই, কিন্তু এই লোকটার জন্য সে আল্লাহর কাছে দিন রাত মৃত্যু প্রার্থনা করবে। তবে তার আগে সায়নের থেকে সব সত্য জানা প্রয়োজন। সে জানে পৃথিবী উল্টে যাবে, তবুও তার সায়ন ভাই তাকে মিথ্যা বলবে না। বাইরের লোক যা বলার বলুক, সে সব শুনবে তার ভাইয়ের থেকে। কনক হয়তো আরও কিছু বলতো, কিন্তু শীতল আর এক মুহূর্ত দাঁড়ালো না। হাতে রাত খাওয়া আইসক্রিমটা ছুঁড়ে ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কনকের কথার তালে ভুলে গেল শুদ্ধ তাকে নিতে আসছে। সে ঝাপসা চোখে রাস্তা পার হয়ে কোনো মতে রিক্সা ডেকে উঠে বসলো। এতক্ষণ ধরে চোখের পানি আটকে রাখলো, নিজেকে আর সামলাতে পারল না। দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। প্রিয় বান্ধবীর মুখ আর জমানো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। কিয়ারার করুণ দশা সে মানবে কিভাবে? এই কঠিন সত্য আজীবন তার বুকের ভেতর কাটার মতো বিঁধে থাকবে। কাঁদতে কাঁদতে সে দোয়া করতে লাগলো এসব যেন মিথ্যা হয়, ভয়াবহ দুঃস্বপ্ন হয়, কিয়ারার সঙ্গে দেখা না হোক, তবুও যেন পৃথিবীর কোথাও না কোথাও বেঁচে থাকে, ভালো থাকে। এদিকে তাকে এভাবে কাঁদতে দেখে মধ্যবয়সী রিক্সাওয়ালা আর চোখে তাকাচ্ছেন। প্রেমিকের সঙ্গে ঝগড়া হয়েছে ভেবে কিছু জিজ্ঞাসা করলেন না, তবে মুখ কুঁচকে ফেললেন। এই কাজ থেকে প্রতিদিন কত কিশোরী না সাক্ষী হন। হুট তুলে কেউ কেউ এমন কাজ করে যে ইচ্ছে করে লাথি মেরে রিক্সা থেকে ফেলে দিতে।
কিন্তু চাইলে কি তা সম্ভব? তাছাড়া বড়লোকদের সন্তানরা যা করে সব ঠিক। এসব ভেবে উনি ধীর গতিতে রিকশা টানছিলেন। হঠাৎ একটা কালো বাইক হাতের ইশারায় ওনাকে থামতে বলল। রিকশা থেমে যাওয়ায় শীতল দেখল শুদ্ধ বাইকে বসা। তাকে দেখে দ্রুত চোখ মুছে নিল শীতল, কিন্তু তাতেও লাভ হলো না। ততক্ষণে ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। শুদ্ধ রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে শীতলের দিকে তাকালো, বলল, নেমে আয়। বিনা বাক্যে শীতল নামলো। কিছু বলার আগেই বাইকের পেছনে বসলো। কাঁধে হাত রেখে পিঠে কপাল ঠেকিয়ে চুপ করে বসে রইল।